বীরত্বের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। প্রতিজ্ঞা করো চন্দ্রগুপ্ত, তুমি উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করবে। প্রতিজ্ঞা করো চন্দ্রগুপ্ত, তোমার ভেতরে জ্বলতে থাকা আগুনে তপ্ত হয়ে নিজেকে বজ্রে পরিণত করবে। শত্রু স্বদেশী হোক বা বিদেশী, অখণ্ড ভারতের নির্মাণের জন্য তুমি যে কোনো শত্রুকে নিধন করবে। এই আগুনকে তুমি এমন এক আগ্নেয়গিরিতে পরিণত করবে যা শত্রুকে শেষ না করে শান্ত হবে না। আমি কথা দিচ্ছি আচার্য। সম্রাট সিকান্দার, সেনাদের মধ্যে অসন্তোষ বেড়েই চলেছে। এমন বিশ্বজয়ের কি মূল্য যা নিজেদের ভালো হবে না? সম্রাটের মিত্র হওয়া সত্ত্বেও এরকম অশুভ চিন্তা ভাবনা। আমাদের সেনারা বিশ্বজয় করতে বেরিয়েছিল, আর বিশ্বজয় করার পরেই থামবে।
আমার আজও ওই দিনটা মনে আছে, যখন ধ্বস্ত ক্লান্ত গ্রিক সৈনিকেরা আমার দিকে এগিয়ে আসছিল। কিন্তু সিকান্দারের আগ্রাসী ভাষণ দেখতে দেখতে পরিস্থিতি বদলে দিল। বন্ধুরা, একটা স্বপ্ন দেখেছি আমি। একটা বাজ আমাদের রাজ্যের ধ্বজের উপরে রয়েছে। ঠিক এই স্বপ্নই আমি দেখেছিলাম যখন আমি পারস্য সুলতান দারিয়াসকে হারিয়েছিলাম। এই স্বপ্নটা একটা শুভ সংকেত। স্বয়ং জিউস এই সংকেতটা দিচ্ছেন। এখানে প্রত্যেকটা গ্রিক কোন সাধারণ ম্যাসিডোনিয়ান নন, তারা শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। ভগবান জিউস আমাদের সকলকে বেছেছেন। উনি চান যে আমরা সবাই এই পুরো বিশ্বটাকে জয় করি। সেই জন্য উনি আমাকে বেছেছেন, আর তার সাথে তোমাদেরকেও বেছে নিয়েছেন। এটাই সেই জায়গা, আর এটাই সেই দিক যেখানে আমার স্বপ্ন পূরণ হবে। পূর্ব। ওইদিকে গিয়েই আমাদের ম্যাসিডোনিয়ার ধ্বজ ওড়াতে হবে। ওখানে গিয়েই জিউসের আশীর্বাদে আমরা হব বিশ্ববিজেতা। আর আমরা বিশ্বজয় করবই, কারণ জিউস এটাই চান, যাতে তোমরা সবাই বিশ্ববিজেতার সম্মান লাভ করতে পারো, কারণ সেটা তোমাদের অধিকার। আর এটার জন্য তোমরা রক্ত ঝরিয়েছ, তোমরা নিজেদের বাড়ি পর্যন্ত ত্যাগ করেছ। এটাই সঠিক সময় বন্ধুরা, সেই সময় এসে উপস্থিত। সেই জন্যে এগিয়ে চলো, আর ওরাও ম্যাসিডোনিয়ার ধ্বজ পূর্বের বুকের উপরে। এগিয়ে চলো, দেখুক সমস্ত পৃথিবী জিউস তোমাদের সঙ্গে রয়েছে। এগিয়ে চলো। মহারাজের জয় হোক! মহারাজের জয় হোক! মহারাজের জয় হোক! কথিত আছে, গ্রিক সৈনিকেরা যতটাই হতাশ হোক না কেন, যতটাই নিরাশ হোক না কেন, কিন্তু সিকান্দারের এক হুঙ্কারে তারা সবাই দাঁড়িয়ে পড়ত, উদ্দীপনায় ভরে উঠত, মারার এবং মরার জন্য ঝাঁপিয়ে পড়ত। শেষ পর্যন্ত প্রায় 1 মাসেরও বেশি সুদীর্ঘ যাত্রার পর সিকান্দারের সৈন্যদল খাইবার দার্গের ছোট রাস্তা ধরে, যা তাদের অম্ভিক চিনিয়েছিল, তা ধরে সহজেই ভারতে প্রবেশ করল। ভারতবর্ষে প্রবেশ করার পর প্রায় 1 বছর ধরে সিকান্দার ছোট ছোট পার্বত্য রাজ্যের সঙ্গে যুদ্ধ করেন। আর তারপর তিনি চাণক্যের ভবিষ্যৎবাণী অনুযায়ী ঝিলাম নদীর তীরে নিজের শিবির তৈরি করল। সিকান্দার মহারাজ পুরুর বিরুদ্ধে দ্বিমুখী যুদ্ধ রচনা করবে। প্রথমে ও এমন সংকেত দেবে যাতে মনে হবে ও সেনাবাহিনীর ওপর পিছন দিক থেকে আক্রমণ করবে, আর তারপর সিকান্দার সামনের দিক থেকে আক্রমণ করবে। দ্বিমুখী যুদ্ধ রচনা?
তাহলে আমাকে কি করতে হবে আচার্য? প্রশিক্ষণ দাও চন্দ্রগুপ্তকে, নরসংহারে সক্ষম, শত্রুদের জন্য সাক্ষাৎ কালে পরিণত করো ওকে। কারণ এবার ধননন্দ অব্দি পৌঁছানোর রাস্তা সিকান্দারের কাছে হয়ে যাবে। প্রস্তুতি আরো জোরদার করতে হবে আমাদের। যেই সময় চন্দ্রগুপ্তকে সেনাপতি শিহরণ যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিল, ঝিলামের তীরে পোরাসের সৈন্যরা অভূতপূর্ব বীরত্বের সঙ্গে লড়াই করবার পরেও সিকান্দারের উৎকৃষ্ট যুদ্ধ কৌশলের কাছে হেরে গিয়েছিল। কিন্তু যুদ্ধক্ষেত্রে পরাজয়ের আগে পোরাস এতটাই বীরত্বের সঙ্গে লড়েছিল যে সিকান্দারও তার বীরত্বে মুগ্ধ হয়ে গিয়েছিল। জয়লাভ করবার পরে সিকান্দার এটা মানতে বাধ্য হয় যে তার সামনেই প্রথমবার তারই সমকক্ষ কোনো বীর এবং যোদ্ধা এসে দাঁড়িয়েছে। বলো পোরাস, তোমার সাথে কিরকম ব্যবহার করা উচিত? যেমন এক রাজার অন্য এক রাজার সঙ্গে করা উচিত। সিকান্দার সত্যি সত্যি পোরাসের সঙ্গে সেই ব্যবহারটাই করল যা এক রাজার অন্য রাজার সঙ্গে করা উচিত। যুদ্ধে জয়লাভ করবার পর সিকান্দার পোরাসকে কেবল তার হেরে যাওয়া রাজ্যই ফিরিয়ে দিল না, বরং সেই সঙ্গে গান্ধারের এক বড় ভূখণ্ডে তাকে নিজের এক সহকারী শাসনকর্তা হিসেবে নিয়োগ করল। কিন্তু তারপরেও তার সৈন্যদলে অসন্তোষ বেড়েই চলছিল, আর সিকান্দার তারপরেও আরো একবার এগিয়ে চলছিল। পঞ্চনদ বিজয়ের পর সিকান্দার বিয়াস নদীর তীরে এক সুন্দর রাজ্য সাকালাকে লুট করে সহস্র বীর ভারতীয় যোদ্ধার মৃতদেহ বিয়াস নদীতে ভাসিয়ে দিয়েছিল। সিকান্দারের পর বিয়াস নদী পার করে গঙ্গার লাগোয়া ভারতের সবচেয়ে সমৃদ্ধ ভূখণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। এবার গোটা ভারতের দরজা তার সামনে খুলে গিয়েছিল, আর এই সময় চাণক্য চন্দ্রগুপ্তকে সোজা বাঘের মুখে অর্থাৎ সিকান্দারের অপরাজেয় সৈন্যদের সামনে পাঠানোর পরিকল্পনা করলেন। চাণক্যর উদ্দেশ্য স্পষ্ট ছিল, যে সৈন্যদের বাইরে থেকে হারানো যায় না সেই সৈন্যদের ভেতরে ঢুকে তাদের অসন্তোষ বাড়িয়ে তোলা। বিদ্রোহী, তুই আমাদের সাথে শত্রুতা করেছিস, আমাদের মালিকের সাথে শত্রুতা করেছিস, জিউস পুত্র সিকান্দারের সাথে শত্রুতা করেছিস। নিজের মৃত্যুর সময় কোনা শুরু করে দে দুষ্ট, ও তোকে ছাড়বে না। ও জানতে পারলে তবে তো। তার আগে তোমরা এখানে যতজন আছো সবাইকে মেরে ফেলবো।
আমিও সেই ভারত মায়ের সন্তান, যার তোমরাও সন্তান। চন্দ্রগুপ্ত নিজের ভাইদের উপর আক্রমণ করে না। যাও, এখানে কিচ্ছু হয়নি। তুমি এরকম কিছু দেখোইনি। গিয়ে নিজের সঙ্গীদের জানাও যে মাথা নিচু করে শত্রুকে আপন করার থেকে মাথা উঁচু করে মাতৃভূমির জন্য প্রাণ দেওয়া ভালো। কি হচ্ছিল এটা? লুকোনো? মারি মারি এবার। আরে কি করছিস? ক্ষমা করুন আচার্য। আয়ুষ্মান ভব। চন্দ্রগুপ্ত, আমাদের অতীতের কথা ভেবে মন খারাপ করে বিষণ্ণ হয়ে থাকলে চলবে না। আবার আমাদের ভবিষ্যতের কথা ভেবে অনাবশ্যক উচ্ছ্বসিত হলেও চলবে না। বর্তমানই সত্য, তার উপরেই সম্পূর্ণ মনোযোগ কেন্দ্রীভূত করো। কিন্তু কিভাবে? অতীত থেকে শক্তি লাভ করে আর সতর্ক থেকে তৈরি করো নিজের বর্তমান। ভবিষ্যৎ নিজে থেকেই উজ্জ্বল হয়ে উঠবে। ভবিষ্যৎ, বর্তমান, আপনি যে সমস্ত কথা বলেন আচার্য, কিন্তু আমি আমার ভবিষ্যৎ দেখতে পাই না। দেখতে পাই শুধু আমার বর্তমান, যা আমাকে কষ্ট দেয়। 1.5 বছর আচার্য, 1.5 বছর হয়ে গেছে আমার এই জবনদের সেনাবাহিনীতে আছি। আর কতদিন আচার্য, আর কতদিন? এই জবনদের পোশাক যন্ত্রণা দেয় আচার্য। এই জবনদের যখন আমি আমার মাতৃভূমিতে এগিয়ে যেতে দেখি, ঘৃণা হয় আমার। ইচ্ছে করে যে একবারে এদের সবাইকে শেষ করে দিই আমি। রাত দিন শুতে যাওয়ার সময়, জেগে থাকার সময় আমার ভয় হয় যে আমি সত্যি সত্যি
জবনদের দাস তো হয়ে যায়নি আচার্য? তোমার হয়তো মনে আছে চন্দ্রগুপ্ত, একবার আমি বলেছিলাম ভয় না থাকাটাকে সাহস বলে না, সাহস হলো ভয়ের সম্মুখীন হতে পারা। ভয়? আমার ভিতরের সমস্ত ভয় তো সেই দিনই শেষ হয়ে গেছিল আচার্য, যে সময় আমার জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত। আমার মা আমায় ছেড়ে চলে যায়। আমার মধ্যে আর কোনো ভয় নেই আচার্য। বেঁচে আছে শুধু আগুন। ধননন্দর থেকে প্রতিশোধের আগুন। ধৈর্য ধরো, ধৈর্য, সংযম। আমি তোমায় তোমার ভেতরের আগুনটাকে বাঁচিয়ে রাখতে বলেছি, সেটাকে উস্কে দিয়ে সবকিছু শেষ করার কথা বলিনি। জ্বলতে থাকা আগুন যতক্ষণ আমাদের বশে থাকে ততক্ষণ আমরা তাকে ব্যবহার করতে পারি, কিন্তু সেই আগুনকেই নিয়ন্ত্রণ করতে না পারলে সর্বনাশ ঘটাতে পারে। বলিদান। তাই মাথা ঠান্ডা রেখে কাজ করে যাও চন্দ্রগুপ্ত। কেননা আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি। প্রতিশ্রুতি তুমি কেবল আমাকেই দাওনি চন্দ্রগুপ্ত, তোকে পূরণ করতে হবে। প্রতিশ্রুতি তুমি তোমার মাকেও দিয়েছো। ওই রাক্ষসটাকে ধ্বংস করে তোকে মগধের মানুষজনকে মুক্তি দিতে হবে আমার সোনা। অখণ্ড ভারত, ভারতের স্বপ্ন পূরণ করতে হবে। আমায় কথা দে চন্দু, আমায় কথা দে। হ্যাঁ মা, আমি খুব তাড়াতাড়ি তোমার এই স্বপ্ন পূরণ করব। কথায় বলে বাড়িতে যখন অনেক সমস্যা হয় তখন আগে বড় সমস্যাকে মেটানো উচিত। তুমি ভেবে নাও যে ধননন্দের থেকে প্রতিশোধ নেবার পথ এই জবনদের থেকেই খুঁজে পাবে তুমি। কিভাবে সেটা তুমি শীঘ্রই বুঝতে পারবে। শুধু একবার এই জবনরা এখান থেকে চলে গেলে আমাদের পরবর্তী পদক্ষেপ আমাদের পাটলিপুত্রে নিয়ে যাবে। তাহলে বলুন আচার্য, তাহলে কিভাবে আমরা একসাথে মিলে এই বিশাল জবন সেনাবাহিনীকে এখান থেকে তাড়িয়ে দেব, যারা মহাবীর পুরুকেও পরাস্ত করেছে? এই জবনদের সঙ্গে আমরা শক্তি দিয়ে নয়, বুদ্ধি আর যুক্তি দিয়ে লড়ব। যুক্তি দিয়ে। ভিয়াস নদী পার করার পরিকল্পনাকে নিয়ে আমার মনে সন্দেহ আছে অ্যালেক্স। প্রথমত হলো যে আমাদের দলে ভারতীয় সেনা আছে। এখন ওদের উপরে কতটা ভরসা করা যাবে তা সেলুকাসের থেকে ভালো কেউ জানে না। আর দ্বিতীয়ত হলো যে গত যুদ্ধের পরে আমাদের প্রচুর সেনা আহত হয়েছে, ওরা এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। ক্যালেস্থেনিস, যদি আমাদের আহত সৈনিকদের কথাই বলো, ম্যাসেডোনিয়া থেকে রওনা হওয়ার পরে আমরা জিউসের পুত্র সিকান্দারের জন্য আগের থেকে অনেক বড় বড় যুদ্ধ লড়েছি। কিন্তু গ্রিক সৈনিকদের মধ্যে যেভাবে অসন্তোষ বেড়ে চলেছে, তার ফলে যদি তারা যুদ্ধ করতে না চায়, তাহলে ভিয়াস নদী পার করাটা কি উচিত হবে? আমরা এতটাই এগিয়ে এসেছি ক্যালেস্থেনিস যে সমস্ত বিশ্ব জয় করতে মাত্র কয়েক হাজার মাইল বাকি।
এই কথাটাই আমাদের বেশি করে ভাবা উচিত। কিন্তু বিশ্বজয়ী দেবতার এটাই আদেশ। যদি ওনার আশীর্বাদ না থাকতো তাহলে কি আমরা এতদূর আসতে পারতাম? আমার এটাই বিশ্বাস ক্যালিস্থেনিস, তোমার নিজের রাজার উপরে ভরসা রয়েছে। আছে কি নেই? আমার আছে, আমার রাজার প্রতি পুরো ভরসা আছে। তাহলে মনের আশঙ্কা আগে দূর করো। সেলুকাস, 1 সপ্তাহের মধ্যে সৈন্যদের বিয়াস নদী পার করার সংকেত দাও। আমি চাই যে বিয়াস নদীর ওপারেও গ্রিকরাই শাসন করুক, কারণ ভগবান জিউস স্বয়ং আমার কাছে এসে বলে গেছে যে একবার আমরা যদি বিয়াস নদীর ওপারে পৌঁছে যাই তাহলে কোনো শক্তি আমাদের এগিয়ে যেতে বাধা দিতে পারবে না। তো আপনি কি ভাবলেন আচার্য? আমি যা ভেবেছি তা কেবল বিচার নয়, নীতি। সিকান্দারকে বিয়াস নদী পার করা থেকে আটকানোর জন্য দ্বিকণ্টক নীতি। অসম্ভব। অসম্ভবকেই তো সম্ভব করতে হবে চন্দ্রগুপ্ত। যদি সিকান্দার বিয়াস নদী পার করে যায় তাহলে প্রলয় আসবে, লক্ষ লক্ষ ভারতবাসী মারা যাবে। এই দেশের সহস্র বীর যোদ্ধা বীরগতি লাভ করবে, কত নারী অসময়ে বিধবা হবে, কতজনের স্বপ্নভঙ্গ হবে। সাকালাতে যা হয়েছিল আবার তাই হবে, আরো বৃহৎ স্তরে হবে। আত্মবিশ্বাস, জবনদের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে আচার্য। তাহলে প্রথমে ওদের আত্মবিশ্বাস ভাঙি। দ্বিকণ্টক নীতি দ্বারা আমরা শুধুমাত্র সিকান্দারের হাত থেকে অবশিষ্ট ভারতকে বাঁচাবো না, বরং ওর সেনাবাহিনীর ইচ্ছা শক্তির ওপর আঘাত করে ওকে ভেতর থেকে নিঃস্ব করে দেব। সিকান্দারের সঙ্গে লড়াই করার এটাই একমাত্র উপায়। যদি ওর সেনার আক্রমণের খিদেটাই মিটে যায়, ওরা ভেতর থেকে ভীত হয়ে পড়ে, তাহলে ভেবে নাও সিকান্দারের শক্তি শেষ। এই দ্বিকণ্টক নীতিটা কি আচার্য? দ্বিকণ্টক নীতির প্রথম কাঁটা। সিকান্দারের সেনাবাহিনীতে যত ভারতীয় সৈনিক আছে তাদের বোঝাতে হবে যে তাদের কর্তব্য ভারতের প্রতি, সিকান্দারের প্রতি নয়। তুমি নিজেই দেখো চন্দ্রগুপ্ত, ওর সেনাবাহিনীতে কারা এই ভারতীয় সেনা? পরাজিত ভারতীয় প্রদেশগুলির সেনাবাহিনীর বিভিন্ন সৈনিক। মনে করাও তাদের যে তারা কাদের সঙ্গে লড়ছে। নিজের ভাইদের বিরুদ্ধে, সেই বিদেশি আক্রমণকারী যে তাদের প্রদেশগুলিকে লুট করেছে, আর যে এখন তাদেরই সাহায্যে ভারতের বাকি প্রদেশগুলিকেও লুট করতে চায়। এই কথাটাই বোঝাও তাদের। দ্বিকণ্টক নীতির দ্বিতীয় কাঁটা। জবনদের মধ্যে ভয় তৈরি করো, ভয় দেখাও ওদের অন্ধবিশ্বাস আর কুসংস্কার দিয়ে। ওদের মনের মধ্যে ভয় তৈরি করো। 1.5 বছর ধরে আমি এই জবনদের সেনায় রয়েছি আচার্য। ওদের আত্মবিশ্বাসকে অন্ধবিশ্বাস দিয়ে ভাঙা সহজ নয়। জবনদের সেনাবাহিনী যতই হতাশ হোক না কেন, সিকান্দারের একটা আওয়াজ শুনেই সবাই দাঁড়িয়ে পড়ে। যদি তাই হয়
তাহলে আগে সিকান্দারের আত্মবিশ্বাসকে ভাঙো, ওর বিশ্বাসে আঘাত করো। ইন্দ্রদত্ত বলেছেন যবনরা এমন এক জাতি যারা ঈশ্বরকে খুবই ভয় পায়। যারা ঈশ্বরকে ভয় পায় তাদের মনে অবশ্যই ঈশ্বরকে নিয়ে অন্ধবিশ্বাসও থাকবে। যবনদের এই ঈশ্বরের প্রতি বিশ্বাসে আঘাত করে ওদের আত্মবিশ্বাসকে ভাঙো। এর মধ্যেই সিকান্দারের সেনাবাহিনী থেকে এখন ভারতীয় সৈনিকেরা চলে যাবে। বিশ্বাসী মানুষদের মনে অন্ধবিশ্বাস তৈরি করা কঠিন নয়। তুমি যা ইচ্ছে করতে পারো চন্দ্রগুপ্ত, যে কোনো মিথ্যে কথা রটাতে পারো। আর এই সব ধননন্দের নামে করো। ধননন্দ? যবনরা এটা তো জানেই, ভারতে যদি সব থেকে শক্তিশালী কোনো রাজ্য থাকে সেটা হলো ধননন্দের মগধ। ওদের কাছে ধননন্দের আর ওর সেনাবাহিনীর ক্ষমতার বিষয়ে বাড়িয়ে বাড়িয়ে গল্প রটাও। জীবনের প্রতিটা মুহূর্তে যাকে মেরে ফেলার স্বপ্ন দেখি আমি। আপনি চাইছেন যে আমি ওই ধননন্দের প্রশংসার গুণগান করব? যখন তোমার সামনে দুজন শত্রু, তখন দুজনকে একে অপরের বিরুদ্ধে রাখাই নীতি। সবেমাত্র সাকালাতে তুমি ওদের অস্ত্রশালা পুড়িয়ে দিয়েছ, সেখান থেকেই শুরু করো এই অভিযান। তুমি ওদের কাছে মগধের সেনাবাহিনীর তান্ত্রিক শক্তির গল্প শোনাও। বলো ওদের যে সাকালাতে কিরকম তাণ্ডব করেছে মৌর্যরা। ভয় দেখাও ওদের মৌর্যদের নামে। মৌর্য? এই মৌর্য কে আচার্য? ইতিহাস তোমার এই বলিদান সর্বদা মনে রাখবে। অখণ্ড ভারতে তোমার পুত্র তোমার নামেই পরিচিত হবে। মুরার পুত্র চন্দ্রগুপ্ত মৌর্য। মুরার পুত্র মৌর্য। আজ তুমি তার নাম নিলে কেউ চিনতে পারবে না তাকে, কিন্তু কাল এই নামই সাহসের, বলিদানের আর অখণ্ড ভারতের উদাহরণ হবে, যাকে ইতিহাস সর্বদা মনে রাখবে। মৌর্য